বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়, অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে, বলেছেন কৌটিল্য চাণক্য। জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হন একজন কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকা, যে কোনো নক্ষত্র, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সূর্য এমন এক গ্রহ যিনি জীবনের অন্ধকার দূর করেন, যদিও আমরা তাকে নক্ষত্র হিসাবে জানি। মায়া, প্রপঞ্চ, ছলনা, মরীচিকা, সন্দেহ কিংবা দ্বিধা সব কিছুকে ভেদ করে স্পষ্টতার আলো প্রদান করেন এই সূর্যদেব। যে কোনো অনৈতিক এবং বিভ্রান্তিকর প্রভাবকে সরিয়ে দিয়ে সাফল্যের পথে নিয়ে যান, জীবনে লক্ষ্যভেদী শক্তি জাগান এবং উচ্চতায় পৌঁছে দেন। আপনার কর্কট রাশিতে সূর্য হচ্ছেন অর্থের অধিপতি, যশ, মান, সম্মান এবং প্রতিপত্তির দায়িত্বে থাকা গ্রহ। এখান থেকে দৃষ্ট হয় আপনার পিতার সাথে আপনার সম্পর্ক কেমন, দাম্পত্য জীবনেরও বিভিন্ন দিক, পৈতৃক সম্পদ এবং আপনার আত্মীয় স্বজনকেও। দীর্ঘ 18 বছর পর সূর্য এবং কেতু একত্রে সিংহ রাশিতে অবস্থান করছেন। সূর্য আলো এবং স্পষ্টতার প্রতীক, কেতু কিন্তু বিভ্রম এবং ছায়ার প্রতীক। এই বিরল অবস্থানের সঙ্গে রাহুর দৃষ্টিও যুক্ত হয়েছে, ফলে এই সময় আপনার জীবনে আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করছে। এখান থেকে দেখা হবে আপনার অর্থ, আপনার সঞ্চয়, আপনার বাচনভঙ্গি, আপনার অভিব্যক্তি কতটা প্রভাবশালী হবে। তাই বলা হয় সবসময় ভালো কথা বলো, কারণ কেই বা জানে কখন ভগবান কোন রূপে এসে দাঁড়াবেন আপনার সামনে। গত 17 আগস্ট সূর্যদেব সিংহ রাশিতে প্রবেশ করেছেন, আর এই সিংহ রাশি হচ্ছে সূর্যদেবের নিজস্ব ঘর। আর এখানেই তিনি থাকছেন সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত। তারপরে তিনি আবার কন্যা রাশিতে প্রবেশ করবেন। আর তাই এই একটি সময় আপনার জন্য যেখানে আপনি আপনার ভিত্তি স্থাপন করতে পারবেন। এই সময় আবার বুদ্ধিদাতা প্রাচীন দেবতা বুধ সূর্যের সঙ্গে অবস্থান করবেন আগামী 30 তারিখ পর্যন্ত। ফলে শক্তিশালী বুধাদিত্য যোগ কিন্তু একটা গঠিত হতে দেখা যায়। আবার অগাস্ট মাসের 21 তারিখ থেকে শুক্র সংযুক্ত হয়ে যাওয়ায় সেক্ষেত্রে কিন্তু শুক্র সূর্য যোগ একটি বিশেষ চতুর্গ্রহী যোগ তৈরি করবে। তবে ভুলে যাওয়া যাবে না, সূর্যের সাথে কিন্তু এখানে কেতু অবস্থান করছে, অর্থাৎ আংশিক গ্রহণ যোগও কিন্তু ঘটছে। তবে 7 থেকে 8 সেপ্টেম্বরের রাত্রে যে পূর্ণ চন্দ্র গ্রহণ আসছে, তার জন্য স্বাস্থ্যের দিক থেকে সচেতনতা কিন্তু জরুরি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই পুরো ভিডিওটি মন দিয়ে শোনার চেষ্টা করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আরও নতুন নতুন আপডেট আসছে, যেগুলি আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। এই সময় আর্থিক সমৃদ্ধি, মান সম্মান, সম্পর্ক এবং প্রতিপত্তি সব কিছুরই উন্নতির সুযোগ কিন্তু তৈরি হতে দেখা যায়। তবে মনে রাখতে হবে, কেতুর প্রভাবে অতিরিক্ত কথা বলা বা ভুলভাবে কিছু বলে ফেলার ঝুঁকিও কিন্তু থাকছে। কেতুর কাছে বিচার শক্তি নেই, তাই মুখ থেকে অযথা বেরিয়ে যাওয়া শব্দ ক্ষতি করতে পারে। তাই সেই সময়টা খুব ভাবনা চিন্তা করে মেপে নিয়ন্ত্রণ রেখে কথা বলাই কিন্তু মূল মন্ত্র হবে আপনার জন্য, কারণ আপনার কথায় আপনার ভাগ্যের দরজা খুলবে। কোন কথা কোন জায়গায় কখন বলতে হবে সেটা কিন্তু চিন্তা করার দরকার আছে। এই সময় বিবাহ, চাকরি বা ব্যবসার জন্য সময় অত্যন্ত অনুকূল। সূর্য রাজা, শুক্র মন্ত্রী, বুধ রাজপুত্র একই সাথে উপস্থিত থাকায় জীবনে নতুন শক্তি ও সুযোগ আসবে। মনে রাখবেন, বর্তমান সমাজে অর্থ ছাড়া বংশের মর্যাদা টেকে না। যদিও অর্থই সব নয়, তবুও আর্থিক স্থিতি না থাকলে সম্মানও ক্ষুণ্ণ হয়। কিন্তু এর মাঝেও রাহুর যে দৃষ্টি পড়ছে, আর এই দৃষ্টি তো শুভ নয়, আপনারা সকলেই জানেন। তাই একটু সাবধানতা বজায় রাখা দরকার, কারণ আপনার মুখের যে ভাষা, সেই ঘরে রাহুর দৃষ্টি, অর্থাৎ মুখের নিয়ন্ত্রণ প্রয়োজন। সূর্যের ওপর রাহুর যে ছায়া মাঝে মাঝে আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে চাইবে। মনে রাখবেন, সূর্য আলোর প্রতীক, কিন্তু আলো যতক্ষণ আছে অন্ধকার স্থায়ী হতে পারবে না। তাই আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, বয়োজ্যেষ্ঠ এবং পিতার প্রতি সম্মান শ্রদ্ধা রাখতে হবে, গুরুজনকেও সম্মান করতে হবে। তবে এই সময় কিন্তু আপনার মানসিক অবস্থার যে উন্নতি, সেটা কিন্তু হতে দেখা যায়। আত্মবিশ্বাস এবং পারিবারিক সম্পর্কে উন্নতি হতে দেখা যায়। 31 আগস্ট পর্যন্ত মঙ্গল আপনার 3য় ঘরে রয়েছেন। মঙ্গল কিন্তু আপনার জন্য শুভতা আনছেন, আপনার শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াচ্ছেন, চাকরি এবং ব্যবসায় সাফল্য আনছে। তবে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেও বাঁচতে হবে। মনের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, কিন্তু তার অতিরিক্ততা থেকে বাঁচতে হবে, সাবধান থাকতে হবে। তবে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বুধ অস্ত অবস্থায় থাকবেন। সেক্ষেত্রে বুধের দ্বারা আপনার যে মানসিক অবস্থা, সেটা একটু দুর্বল থাকতে পারে। ব্যবসায়িক যে স্ট্র্যাটেজি, সেটাতে আরও একবার পুনর্মূল্যায়ন করা দরকার হবে।
খিটখিটে মেজাজ মাঝে মধ্যে আসতে পারে। বুধের কারণে আপনার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটাই কিন্তু একটু প্রভাব পড়তে পারে। তাই এই সময়টা কিন্তু বিশেষ করে অর্থ সম্পর্কিত বিষয়ে, ব্যবসা সম্পর্কিত বিষয়ে, যে কোনো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আপনার জীবনে রয়েছে সেই বিষয়গুলি নিয়ে ভাবার আগে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেই দিকে এগোনো উচিত হবে আপনার। অর্থ আপনার আসবে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে খরচও কিন্তু বাড়তে দেখা যায়। তবে আপনি যদি বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু লাভ হবে। গত 21 তারিখ পর্যন্ত গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার দ্বাদশ ঘরেই ছিলেন। এতদিন ধরে খরচ, দুশ্চিন্তা এইগুলো আপনার মধ্যে দেখা গেছে। কিন্তু যখন এই গুরুশ্রেষ্ঠ শুক্র 21শে অগাস্টের পর আপনার রাশিতে লগ্নে প্রবেশ করেছেন, তখনই কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়ছে, সুখ সম্পত্তি বৃদ্ধির কাজ কিন্তু শুরু হচ্ছে। এখন শনিদেবের অবস্থান আপনার ভাগ্যের স্থানে রয়েছে। যেহেতু শনিদেব এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছেন, অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে একটু বাঁচতে হবে। রাহু আপনার অষ্টম ঘরে রয়েছেন, তার ফলে কিছু অপ্রত্যাশিত ঘটনা কিন্তু দেখা যেতে পারে। তবে কোনো বড় ক্ষতির আশঙ্কা নেই, শুধু মানসিক চাপটা একটু দেখা যায়। কেতুর অবস্থান আপনার দ্বিতীয় ঘরে রয়েছে, কেতুর কারণে মাঝে মধ্যে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। শ্রোতা বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যের কারক গ্রহ। তার কারণ হচ্ছে আপনার নবম ঘরটি পড়ছে মীন রাশিতে। মীন রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এবং শনিদেব এমন একটি গ্রহ যিনি কর্মের অধীন হয়ে কিন্তু বিচার করেন। বর্তমানে শনিদেব মীন রাশিতে গোচর করছেন এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন আপনার দ্বাদশ ঘরে। এবারে শুধুই কি গোচর? এই গোচর তো অনেক দিন হয়ে গেল। শুধুমাত্র গোচরের কথা বলা হচ্ছে না, এখানে সংযোগটাও দেখার আছে। এবারে সময় এসেছে সেই সংযোগটা দেখার, কারণ গ্রহের প্রত্যেকটি সংযোগকে দেখা গুরুত্বপূর্ণ। যে সংযোগের প্রভাবে ফল এতটাই বিশাল হয়, এতটাই শক্তিশালীভাবে প্রাপ্ত হয়, তাকে কোনোভাবেই কাটিয়ে দেওয়া যায় না। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কি এমন সংযোগ, কি এমন ফল, কি এমন হবে, কেমন করেই বা হবে? তাহলে অবশ্যই এক একটা সূক্ষ্ম ব্যাপার কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে অবশ্যই বুঝতে হবে। এখানে আপনাকে বোঝানোর জন্য আরও একবার বলছি, দেবগুরু বৃহস্পতি এই সময় অবস্থান করছেন মিথুন রাশিতে এবং কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন মীন রাশিতে। একদিক থেকে দেখতে গেলে আপনার জীবনে যে ঢাইয়া চলছিল সেটা অনেক দিন হলো সমাপ্ত হয়ে গেছে। আরেকদিকে শনিদেব আপনার ভাগ্যের ঘরে এসে ভাগ্য উন্নতিতে আপনাকে সহায়তা করছেন, সাহায্য দিচ্ছেন। এখন যে ফলাফল আপনি জানতে চলেছেন সেটা বুঝুন, কারণ দিনের শেষে সেই অঙ্কটা আপনাকেই কষতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন এবং তার পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ ঘরে অর্থাৎ তুলা রাশিতে। আর সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ ধনু রাশিতে। আর যে ষষ্ঠ ঘর শুধুমাত্র রোগ ঋণ শত্রুর ঘর নয়, এটা আপনার পরিশ্রমেরও ঘর। এবার দেবগুরু বৃহস্পতি তার যে নবম দৃষ্টি রয়েছে সেটি পড়ছে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর রূপান্তরের ঘর, আপনারা জানেন, এমনকি গুপ্ত সম্পত্তিরও ঘর। আর এখানেই শুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতির প্রভাব। 4টে ঘরে কিন্তু প্রভাব তার এসে গেছে। 4টে প্রভাব কোনটা কোনটা? একেই তো দেবগুরু বৃহস্পতি বসে আছেন দ্বাদশ ঘরে, ওই একটা ঘর। তাছাড়াও তার যে 3টি দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম, নবম, সেই 3টি দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরে। তাহলে মোট 4টে ঘরে কিন্তু এর প্রভাব থাকছে। এবার আমরা শনিদেবকে একটু দেখে নিই, শনিদেবের প্রভাব কোথায় কোথায় পড়ছে। শনিদেব এই সময় অবস্থান করছে ঠিক আপনার ভাগ্যের ঘরে। আর শনিদেব এই সময় বক্রী অবস্থায় অর্থাৎ প্রতিপগতি অবস্থায় রয়েছেন, তাই প্রভাব কিন্তু এক ঘর পেছনে গিয়ে জমা হচ্ছে। আর সেই স্থান হচ্ছে অষ্টম ঘর, যে অষ্টম ঘরটি আপনার পড়ছে কুম্ভ রাশিতে। শনিদেবেরও 3খানি দৃষ্টি রয়েছে, সেই 3খানি দৃষ্টি 3টি ঘরে গিয়ে পড়ে। সেটা চলে যাচ্ছে আপনার আয়ের ঘরে অর্থাৎ একাদশতম ঘরে। একাদশ ঘরটি কোন রাশিতে পড়ছে না বৃষ রাশিতে পড়ছে। এবার আমরা যদি সপ্তম দৃষ্টি দেখি তাহলে সেটা পড়ছে আপনার পরাক্রমের ঘরে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে। আপনার তৃতীয় ঘর কোন রাশিতে পড়ছে? কন্যা রাশিতে পড়ছে। আর বাকি রইল শনিদেবের দশম দৃষ্টি, সেটা গিয়ে পড়ছে আপনার ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর আগেই বললাম ধনুরাশিতে পড়ছে, যেখানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। অর্থাৎ আপনার যে ষষ্ঠ ঘর, পরিশ্রম, রোগ, ঋণ, শত্রু এই সম্পর্কিত ঘর, সেই ঘরটি কিন্তু এবারে সক্রিয় হচ্ছে। অর্থাৎ সেই ঘরের সবচেয়ে দৃঢ়ভাবে ফলাফল কিন্তু আপনি পেতে চলেছেন, বিশেষ করে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। এবার আপনার প্রশ্ন জাগতেই পারে যে কি পাবেন? তাহলে অবশ্যই ষষ্ঠ ঘরের ফলাফলটা আপনাকে বুঝে নিতে হবে।
ষষ্ঠ ঘর নিজেই পরিশ্রমের ঘর, আগেই বলেছি। শুধুই রোগঋণ শত্রুর ঘর নয়, আপনি যে কায়িক পরিশ্রম করেন সেই সম্পর্কিত ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। এই স্থানে দুটি গ্রহের প্রভাব কিন্তু এসে গেছে, অর্থাৎ পরিশ্রম এই সময়ে আপনাদের কিন্তু রং আনবে। এবার কারণ মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে পরিশ্রম করলে তো উন্নতি হবে, এটা তো কমন একটা কথা, এটা তো জানা কথা, এটা আর নতুন কি? তাহলে এই প্রতিবেদন শোনার মানেই বা কি হলো যদি পরিশ্রমই করতে হলো? তাহলে অবশ্যই জানিয়ে রাখি, ভুল বুঝবেন না। এই বিষয়ে কিন্তু অনেকেই থমকে যান, অনেকেই কিন্তু ভুলভাবে এটাকে ব্যাখ্যা করে ফেলেন, সেটা হোক জনসমক্ষে কিংবা নিজে নিজে। অবশ্যই একবার চিন্তা করে দেখবেন পরিশ্রম কয় প্রকারের হয়। পরিশ্রম 3 প্রকারের হয়। আপনার কোনো একটি কর্ম ভালো লাগে, আপনি ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে একটি কর্মকে করেন, সেটাও আপনার কঠিন পরিশ্রম হয়। যে পরিশ্রমের ফলে আপনার রাত্রে ঘুম আসে না, নতুন করে ভাবা, নতুন করে সেই সব জিনিসকে গুছিয়ে তোলার যে একটা চিন্তা ভাবনা, যেটা আপনার মাথার মধ্যে ঘুরপাক খায় অনবরত, সেটা হয় একটা পরিশ্রম। যে পরিশ্রম করে আপনি বুঝতে পারেন না, কারণ যে কর্মটি আপনি করছেন পরিশ্রম করার মাধ্যমে, সেই কর্মটি আপনার প্রকৃতি অনুযায়ী, তাই আপনাকে বুঝতে দেয় না যে আপনি কতটা পরিশ্রম করছেন। আরেকটা পরিশ্রম হয় জোরপূর্বক, আপনার প্রকৃতি অনুযায়ী কর্ম নয়, কিন্তু তাও আপনাকে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? অর্থের টান আছে, অর্থ দরকার, অর্থ রোজগারের জন্য করতে হচ্ছে। সেই পরিশ্রম না করলে আপনার চলবে না, অথচ আর কোনো উপায়ও নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু আপনার ভালো লাগে না সেই পরিশ্রম করতে। আপনি চান কবে এই হাঁপ ছেড়ে বাঁচা যায়। আপনি মোটেও এই কথাটি ভাবতে পারেন না একবারও যে কিভাবে যে পরিশ্রমটা আপনি করছেন সেই পরিশ্রমটাকে কমিয়ে আনা যাবে, বা সেখানে আপনি কিভাবে আপনার কর্মটিকে আরও একটু উন্নত করে নিতে পারবেন। সেটা যাই হোক, ব্যবসা হোক, চাকরি হোক, চাকরির ক্ষেত্রে কিভাবে প্রমোশন পাবেন, ব্যবসার ক্ষেত্রে কিভাবে ব্যবসা বাড়াবেন, কিভাবে ব্যবসায় লোক রাখবেন, এই সমস্ত কিছু ভাবনা কিন্তু আপনি কোনোভাবেই ভাবতে পারেন না। দিনের শেষে আফসোস করে একটাই কথা ভাবতে হয় যে ব্যবসা যতক্ষণ নিজের হাতে রয়েছে ততক্ষণ কিছু লভ্যাংশ আমার থাকছে, কিন্তু যখনই দুটি লোককে আপনি নিয়োগ করছেন তখনই সেই ব্যবসার যে লভ্যাংশ সেটি ভাগাভাগি হয়ে যাচ্ছে, ফলে আপনার কাছে লভ্যাংশ কম থাকছে। কিন্তু সেটা ভাবতে গিয়ে আপনার একটা দিক ভাবা হচ্ছে না, আপনার স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা আপনার ভাবা হচ্ছে না। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এটি গভীর প্রভাব ফেলছে, এটাও আপনি ভাবতে পারছেন না। আবার এটাও ভাবতে পারছেন না যে কিভাবে ব্যবসার লভ্যাংশকে বৃদ্ধি করা যায়, অর্থাৎ যে প্রোডাক্ট আপনি সেল করছেন সেই প্রোডাক্ট কিভাবে বাড়ানো যায়। সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে বা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। কারণ তখন আপনার মনের মধ্যে একটা চিন্তা আসছে যে প্রোডাক্ট আমি বাড়াবো, সেটা আদৌ বিক্রি হবে তো, না পড়ে থেকে যাবে, না সবাইকে বলে বলে কম দামে বেচতে হবে শেষকালে। এই চিন্তা ভাবনাগুলি আপনার মধ্যে আসছে। তো এই হয় একটা পরিশ্রম। গত পর্বে একজন কমেন্ট করেছেন, আমি জানি না আপনি কোন পরিশ্রমটির কথা বলছেন। একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন, সমস্ত পরিশ্রম থেকেই কিন্তু সফলতা লাভ সম্ভব নয়। কারণ মানুষ নিজের কর্মটি করতে করতে আরও 5 দিকে কি হচ্ছে সেটা তাকাতে অনেক সময় ভুলে যান। সব সময় নিজেরটাকেই বড় বলে মনে হয়, বেশি বলে মনে হয়, কিন্তু আরও আছে, এগুলি তারাই একমাত্র বুঝতে পারে যারা এগুলিকে দূর থেকে লক্ষ্য করে, বিশেষ করে যে কাজটি দায়িত্ব নিয়ে আমরা করে থাকি। এবারে আসি তৃতীয় একটি পরিশ্রম, যেটি জোরপূর্বক এবং বৈষম্যমূলক পরিশ্রম, যেখানে আপনি ব্ল্যাকমেলের শিকার হন। আপনি কাজ না করলে আপনার জীবন নষ্ট, একটা প্রতারণার যে ফাঁদ, সেই ফাঁদের মধ্যে আটকা পড়েন। সেখানে তাকে কাজ করতেই হয়। কি বেতন, কি খাবার, কি দিচ্ছে, এত সব জানার অধিকার নেই তার। এমন পরিশ্রম, যে পরিশ্রমের স্বাস্থ্যকে দেখা হয় না, সেই পরিশ্রমের ফলে তার পরিবারের কি হলো গেল সেসবেও তাকানো হয় না। ব্যক্তি পরিশ্রম করতে করতে একসময় কালের গভীরে কখন হারিয়ে যান কেউ জানতেই পারে না। পরিশ্রম করলেই উন্নতি সম্ভব নয় যদি ভাগ্য সঙ্গে না থাকে। যারা বলেন শুধু পরিশ্রম করলেই জীবনে উচ্চতা লাভ করা যায়, তারা ভুল কথা বলেন। 70 বছর ধরে বৈষম্যমূলক পরিশ্রম করার পর যদি 10 বছরের জন্যও একবার উন্নতির মুখ দেখা যায়, তাহলে সেটাকে আর উন্নতি বলা যায় না। কিন্তু জীবনের যে কোনো সময় যখন আপনি পরিশ্রম করছেন, সেটা হতে পারে আপনি ভালোবেসে করছেন, বা হতে পারে আপনি পরিবারের চাপে করছেন, যে পরিশ্রম না করলে আপনার চলবে না। আরও কেউ অপেক্ষা করে আছেন কখন আপনি ফিরবেন এবং তারা খেতে পাবে। এবং আরও একটি পরিশ্রম, যার কোনো সময়সীমা নেই, কাজ করছেন তো করছেন, কাজ করছেন তো করছেন, যার কোনো ভবিষ্যৎ নেই, যার কোনো সম্ভাবনা নেই।
এখন যারা জব করছেন, যারা চাকরিজীবী আছেন, তাদের চাকরির জন্য সবচেয়ে ভালো ফল হলো আপনি যদি ইতিমধ্যেই চাকরি পরিবর্তন করে থাকেন, তবে এই সময়ে আপনার মান সম্মান, পদ এবং প্রতিষ্ঠার কিন্তু সুবৃদ্ধি হতে দেখা যায়। শুধু এখানেই শেষ নয়, ষষ্ঠ ঘর ঋণকেও বোঝায়। তাই যদি আপনার জীবনে কোনো ঋণ চলতে থাকে, ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা শনিদেবের প্রভাব এসে গেছে, তো সেই ঋণের যে কষ্ট আপনার দীর্ঘদিন ধরে চলছে, যেটা নিয়ে আপনি বিরক্ত হয়ে গেছেন, সেটার থেকে মুক্তির জন্য কিন্তু কোনো না কোনো একটা ব্যবস্থা এই সময় গড়ে উঠতে পারে, যাতে আপনি আপনার যে ঋণ সেটার থেকে আপনি মুক্তি পেয়ে যান। এই সময় ষষ্ঠ ঘর প্রভাবশালী হয়ে গেল, তাই যত শত্রু আছে, গোপন হোক বা দৃশ্যমান, তাদের থেকে আপনাকে মুক্তি পেতে দেখা যায়। এবারে যখন ষষ্ঠ ঘর প্রভাবশালী হয়েই গেল, ষষ্ঠ ঘর রোগেরও ঘর। আগেই বলেছি যে কষ্ট, যে সমস্যা আপনাদের দীর্ঘদিন ধরে রয়েছে, সেই সমস্যার থেকেও কিন্তু মুক্তি পেতে দেখা যায়। কিন্তু যেহেতু স্বাস্থ্যই সম্পদ, তাই অবশ্যই কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না, এতে ভালোই হয়। এবং আপনার রোগের জন্য আপনি যেসব পদক্ষেপ নিচ্ছেন, তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনি পেয়ে গেলেন। আপনার দ্বিতীয় ঘর, ষষ্ঠ ঘর এবং দশম ঘর, এই তিনটেই কিন্তু আপনার ধন ত্রিকোণ। আর এই ধন ত্রিকোণের ঘরে শনি এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব আসা, অর্থাৎ আর্থিক লক্ষ্যকে অর্জন করতে পারা। কোনো কাজ এমন আছে যেখানে আপনার অর্থপ্রাপ্তি হতে দেখা যায়, কোথাও অর্থ আটকে আছে, কিংবা আপনি কাজ করছেন অথচ পারিশ্রমিক এখনো হাতে আসেনি, তো এই সময়ে সেটা আপনাদের কাছে আসার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠছে। ষষ্ঠ ঘর আরও একটু প্রভাবশালী হওয়ায় আপনি নিজেদের যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটাকে আপনি খুব ভালোভাবে মেনটেন করতে পারছেন, তাতে কাজ করতে পারছেন। আর তার প্রভাবে নিজেদের যে রোগ, নিজেদের যে কষ্ট, নিজেদের যে শত্রু, সেটার থেকে মুক্ত হয়ে আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারছেন। এবার আসুন একটু অষ্টম ঘরকেও বোঝা যাক। অষ্টম ঘর হচ্ছে সেই স্থান যেখানে আপনার যে বাধা, সেইগুলিকে প্রকাশ করে। অর্থাৎ যে বাধা এবং ব্যাঘাত দীর্ঘদিন ধরে আপনি ভোগ করছেন, সেটার কিন্তু পুনর্মূল্যায়ন হচ্ছে। সেই হিসাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে সমর্থন, সেটা আপনি পাচ্ছেন। অর্থাৎ লর্ড অব লাক, তার আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন। সেই বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। আর যারা কোনো রহস্যময় কাজ করছেন, গুপ্ত জ্ঞান, বিজ্ঞান, এই সব সম্বন্ধে যাদের সংযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট সাফল্য আসতে চলেছে। যারা লেখক, যারা গুপ্ত সাধনায় যুক্ত, যারা গবেষণা করছেন কোনো একটি বিষয়ে, বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে। কারণ অষ্টম ঘর হচ্ছে মোক্ষ ত্রিকোণের স্থান। অর্থাৎ যে বাধা, শত্রুতা, যে ব্যাঘাত জীবনে তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু নতুন ভাগ্যের সূচনা করতে পারবেন। এই অষ্টম ঘর থেকে আপনার জীবনে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পূর্বে আপনি বাধা পেয়েছেন বা পাচ্ছেন, আর এখন পরিবর্তনের সময় এসেছে। আর সেই পরিবর্তন হবে একটি কার্যকর পরিবর্তন। এটা শুধুমাত্র বাধা থেকে মুক্তি নয়, বরং একটি শুভ সংকেত, যা একটি ভালো ভাগ্য হিসাবে কর্কট রাশি তার নিজের জীবনে পেতে চলেছে। আশা করি আজকের যে বিষয়বস্তু, সেটি সম্বন্ধে আপনি ভালোভাবে অবগত হয়েছেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।